নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই, অনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব ১৬। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট করে জানান প্লিজ। আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করবে। সঙ্গে থাকুন। আমরা পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশা এবং সোহম দুজনেই তাদের অনুভূতিগুলো চেপে রাখতে ব্যর্থ। এই ব্যর্থতা দেখে তাদের অফিস কলিগরা ভেতরে ভেতরে তাদের নিয়ে ভীষণ হাসাহাসি করে এবং এইটি নিয়ে মৌমিতা ভীষণ সুযোগ সন্ধানী হয়ে পড়ে। তো এর পরে কি হলো সেটি জানতে হলে আমাদের গল্পটি শুনতে থাকুন। ভালোবাসি তোমায়। দেখেছো অরুণা, দিনকাল কত বদলেছে বলো। আমাদের সময় কি এসব ছিল? ছেলে মেয়ে প্রেম করছে কিনা তার খোঁজ নেওয়ার জন্য মা বাবা ফ্রাইড রাইস আর খাসির মাংস রাঁধছে। অরুণা দেবী হেসে বললেন, সে আর বলতে। তোমার মনে আছে তোমার সাথে আমার সম্পর্ক আছে জেনে দুদিন আমায় আমার মা ঘরে তালাবন্ধ করে রেখেছিল? শুধু কি তুমি, বাবা তো আমাকে মারতে মারতে বলেছিল আমাকে নাকি ত্যায্য পুত্র করবে। সে জল কত দিক দিয়ে কত দিক গড়িয়ে আমরা এক হয়েছি বলো। ভাবলেই না অবাক লাগে। দুজনকে দুজন পাওয়ার জন্য কি না করেছি। অপূর্ববাবুর দীর্ঘশ্বাস পড়ল ছোট্ট করে। উদাস হয়ে গেলেন। অরুণা দেবী কাছে এসে অপূর্ববাবুকে একটা ধাক্কা দিয়ে বললেন, এই যে এত ধীরে ধীরে কাজ করলে কিন্তু মাইনে কাটবো। হেসে উঠলেন দুজনে। রান্নাঘরে বাসন আর জলের আওয়াজে দখল করে নিয়েছে আজ পুরো বাড়িটা। মাংসটা কষাতে কষাতে অরুণা দেবী নীরবতা ভেঙে বললেন, কত যে কষ্ট সয়েছি, কত মার খেয়েছি, কত যে অপমান সহ্য করেছি, কিন্তু একটাই জেদ ছিল, শুধু তোমাকেই চাই। তবুও সময়ের সাথে যুদ্ধ করেও যেন হেরে যাচ্ছিলাম। কিন্তু বিনয়দা সেদিন যদি আমাদের দিকে না দাঁড়াতেন তবে হয়তো। অপূর্ববাবু অরুণা দেবীর পেছনে এসে দাঁড়িয়েছেন। পুরনো কথা মনে করে চোখ ভিজে গেল। অরুণা দেবীর পিঠে হাত রেখে অপূর্ববাবু বললেন, থাক না পুরনো কথা, আর মনে করতে হবে না। যে অতীত তোমাকে কষ্ট দেয় তাকে মনে না করাই ভালো। সেই স্মৃতিকে মনে না রাখাই খুবই ভালো গো। মানুষের না এটাই স্বভাব, নিষিদ্ধ জায়গাতে খুঁচিয়ে ঘা করতে না পারলে শান্তি পাওয়া যায় না। অরুণা দেবীও বলতে লাগলেন, বিনয়দা সেদিন সুগন্ধাকে বিয়ে করেছিল বলেই তো আজ আমরা স্বামী স্ত্রী। আমি কোনোদিনও বিনয়দার এই ঋণ শোধ করতে পারবো না, কোনোদিনও পারবো না গো। অপূর্ববাবু আরো চুপ হয়ে গেলেন। কোনো কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে বসলেন। কিছু বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে বুঝতে পেরে অরুণা দেবী গ্যাসের আঁচটা কমিয়ে পেছন পেছন বসার ঘরে গিয়ে ঢুকলেন। পাশে বসে পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, আর বলবো না, আর মনে করবো না খারাপ কোনো কিছু। প্লিজ তুমি খারাপ ভেবো না, প্লিজ তুমি খারাপ পেও না। অপূর্ববাবু একটু বাঁকা হেসে বললেন, সেই তো মনে করিয়েই ছাড়লে।
যত ভুলে থাকতে চাই তুমি ততই মনে করিয়ে দাও। তুমি জানো অতীতের এই স্মৃতি আমাকে আজও কুরে কুরে খায়, তাও তুমি মনে করিয়ে দাও, সবই জেনে বুঝে। অরুণা দেবী দু হাত দিয়ে অপূর্ববাবুর মুখটা ধরে নিজের দিকে ঘুরিয়ে বললেন, আর মনে করাবো না, সত্যি, রাগ করো না। শোনো আমার, বিদিশা চলে আসবে তো, চলো রান্নাঘরে। অপূর্ববাবু খপ করে অরুণা দেবীর হাতটা ধরে ফেললেন, বললেন, বেশ তো আদর করছিলে, চলে যাচ্ছ কেন? কতদিন আদর করো না বলো তো? আমার তো এখন দামই নেই। অরুণা দেবী চোখ মুখ খুঁচিয়ে বললেন, যা, কি যাতা বলছো! কদিন পর মেয়ের বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবে, আর মুখ দিয়ে কি সব কথা! কেন, আমাদের নাতি নাতনি হলে কি তুমি আমার সম্পর্কে ঠাকুমা হয়ে যাবে? অপূর্ববাবুর কথা শুনে অরুণা দেবীর কান দুটো বেশ গরম হয়ে উঠল। এক ঝটকায় সোফায় অপূর্ববাবুকে ধাক্কা দিয়ে হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, একদম অসভ্য লোক একটা, একদম যা তা। হেসে উঠলেন অপূর্ববাবু। 150 টাকার মোমো খেয়ে 500 টাকা ওয়েটারকে দিয়ে বেরিয়ে গেল সোহম। ওয়েটার কিছু বলতে গেলে বাকি টাকা টিপস হিসেবে রেখে দিতে বলল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার এক কোণে এসে দাঁড়ালো। কি অদ্ভুত সুন্দর লাগছে দূরের পাহাড়গুলো। এটা নিস্তব্ধ, নীরব, একা, অথচ মাথা উঁচু। মেঘ যেন আদরে আড়াল করে রেখেছে এই পাহাড়গুলোকে তার রোদ থেকে। আবার কোথাও রোদ একটা উষ্ণ চাদর গায়ে দিয়ে দিচ্ছে, যেন ঠান্ডা না লাগে পাহাড়ের। সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। হাওয়া ছেড়েছে হঠাৎ করে, মেঘগুলো একটু দ্রুত যেন সরে সরে যাচ্ছে। যে গরম লাগছিল মুহূর্তের মধ্যেই সব কেমন মেঘলা হয়ে গেল। এবার বেশ ঠান্ডা লাগছে সোহমের, মনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। যা হলো তার জন্য একটু অনুশোচনা বা লজ্জা নেই। যার কেউ নেই সেই বোঝে নিজের লোকের গুরুত্ব। নিজেকে ভীষণ গর্বিত বোধ করছে সোহম। এখন থেকে সে আর একা নয়, তাকে ভীষণ ভীষণ ভালোবাসার লোক এসে গেছে। এখন সোহমেরও শেকড় হবে, সেও হবে এক পরিপূর্ণ গাছ। সে গাছে ফুল ধরবে, ফল হবে, তার গাছের থেকে গাছ হবে আরো অনেক। ভেবেই সোহমের বুক যেন চওড়া হতে থাকে। একটা দীর্ঘশ্বাস নিয়ে সে বলে, মা, তোমার ভাবি আর একা না, তুমি দেখো, ভীষণ যত্ন আর ভালোবাসা দিয়ে রাখবো, ভীষণ ভালোবাসবো। আমার জীবনের আশীর্বাদ বিদিশা, কোনো মূল্যেই হারাবো না। তুমি চিন্তা করো না, আমি আর একা নেই। বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে সোহমের। চোখের জল চোখ দুটোকে আর্দ্র করে তোলে। ব্যথা মেশানো একটা সুখের ভাবনায় ঘিরে থাকে সোহম। কতক্ষণ কেটে গেছে হুঁশ নেই। ফোনটা বেজে ওঠে, হুঁশ ফেরে সোহমের। ফোনটা ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, স্যার আপনি কোথায়? 4টের পরে কিন্তু বন্ধ হয়ে যাবে সব, প্লিজ তাড়াতাড়ি আসুন। ও, সরি সরি সরি, জাস্ট 2 মিনিট, আসছি। তাড়াতাড়ি পা চালায় সোহম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপরে সোহম কি পদক্ষেপ নেবে সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন।
আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ। ভালো থাকুন।